যে জীবন ফানুষের অন্তিম পর্ব। এই ভাইয়া, গাড়ি ব্যাক করুন প্লিজ। আমরা যেখান থেকে উঠেছি সেখানেই চলুন। গাড়ি তবুও ছুটে চলেছে। রিমার ফোন পাওয়ার পরই আমি গলায় জোর এনে ড্রাইভারকে ডাকলাম। সে শুনতে পেল না বোধহয়। এখন বুঝলাম আবিদের নীরবতার কারণ, যদিও তখন আমাকে বেশ ভাবিয়ে তুলল। পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক সময় অশান্তর বদলে শান্ত করে দেয়, যেন দিঘির শান্ত জল। আবিদ ড্রাইভারকে বলল, ভাইয়া সামনের স্টেশনে গিয়ে গাড়ি থামান। নীরব ছায়ামূর্তির মতো আমার মুখের দিকে তাকিয়ে, ঢাকায় যাবে না কেন ঝুমুর? আমার ইচ্ছে, তুমি আমাকে জানাওনি কেন? আবিদ চোয়াল শক্ত করে জবাব দিল, প্রয়োজন মনে করিনি। আমি গাড়ি ঠিক করার পরই ফোন পেয়েছি ফয়জাল আর নেই। কিছুক্ষণ নিচে দাঁড়িয়ে চিন্তাও করেছি, রেজাল্ট পেলাম। যেই তুমি তাকে কাছ থেকে দেখার জন্য এত উন্মুখ হয়ে আছো, সেই তুমি তার বিদায় সংবাদ শুনে আরও মরিয়া হয়ে যাওয়ার জন্য। ঠিক তাই। আমি দৃষ্টিতে কাঠিন্যতা এনে চেয়ে রইলাম আবিদের দিকে। গাড়ি স্টেশনে থেমে গেল। আবিদ বলল, তুমি সত্যি ফয়জাল ভাইকে দেখতে যাবে না? আমি ঠোঁট উল্টে নীরস ভঙ্গিতে জানালাম, অবশ্যই না আবিদ। যার কাছে জীবিত থাকাকালীন উপেক্ষিত হয়েছি, উল্কার মতো ছিটকে গিয়েছি তার জীবন থেকে, সেই নিষ্প্রাণ মানুষটাকে দেখতে গিয়ে কি হবে? বরং নিজের আত্মমর্যাদাকে বিকিয়ে দেওয়া হবে নিজের বিবেকের কাছে। মানুষ পৃথিবীতে শুধু ভালোবাসার জন্যই বেঁচে থাকে না, সম্মানের জন্যও বেঁচে থাকে। আবিদ আমার কথা শুনে অবাক চোখে চেয়ে রইল। বললাম, চেয়ে দেখছো কি? গাড়ি ব্যাক করতে বলো প্লিজ। আমি সিরিয়াস মুডে আছি। এত সামান্য সময়ের ব্যবধানে তোমার পরিবর্তিত আচরণ আমাকে হতবাক করে দিল ঝুমুর। কেন? মুহূর্তেই যদি আকাশ ভেঙে ঝড় নেমে আসতে পারে, কয়েক সেকেন্ডের মাঝে যদি ভূমিকম্পের সব তছনছ হয়ে যেতে পারে, তাহলে অল্প সময়ে একজন মানুষের বদলে যাওয়াটা বা সিদ্ধান্ত চেঞ্জ করাটা কি হতবাক হওয়ার মতো কিছু? ওগুলো যেমন আমরা স্বাভাবিকভাবে মনে নিই, তেমনি মানুষের পরিবর্তন হওয়াটাও স্বাভাবিক। এতে চমকানোর মতো কিছুই নেই। ড্রাইভার এতক্ষণ ছিল না, চা সিগারেট খেতে বের হয়ে গিয়েছে। এখন আসা মাত্রই আবিদ গাড়ি ব্যাক করতে বলল আগের স্থানে। আমরা হোটেলে চলে এলাম। এত সময় আবিদ মুখে রাটুকুও করেনি আমার সাথে, খালি উদাস পথিকের ন্যায় ভাবুক হয়েই বাইরে চেয়ে রইল। আমি ব্যাগ থেকে সব কিছু বের করে গুছিয়ে রাখলাম। মনের ভুবনে তুফান যাচ্ছে এই কয়েকদিন ধরে। স্থির হয়ে বসলাম। মাকে ফোন দিয়ে দীর্ঘ সময় কথা বললাম। এখন একটু হালকা লাগছে নিজেকে। মা এমন একটা রত্ন, সকল রোগের মহা ঔষধ। মায়ের বিকল্প কিছুই নেই দুনিয়ায়। মায়ের গলা আর কথা শুনলে কলিজা শীতল হয়ে যায় বরফের মতো। শান্তির পরশ দোল খেতে থাকে সারা মন আঙ্গিনা জুড়ে। আবিদ বারান্দায় গিয়ে কোথায় কোথায় যেন ফোন দিচ্ছে আর কথা বলছে। আমি বিছানার বুকে নিচে বালিশ দিয়ে উপুড় হয়ে আছি। মোবাইল নাড়াচাড়া করতে করতে গ্যালারিতে থাকা ফয়জালের সাথে আমার কিছু ঘনিষ্ঠ সময়ের ছবি ও ভিডিও আমাকে আবার কাবু করে ফেলল। আমি বরাবরই নরম মনের, সামান্যতেই ইমোশনাল হয়ে যায়, তবে আর নয়। ভুলে যেতে চাই জীবনের কালো অধ্যায়কে। ফার্স্ট ইজ ফার্স্ট। নিজের মতো করে বাঁচতে হবে সম্মানের সাথে, আনন্দের সাথে। জীবন কি শুধু কচু পাতার উপর ভেসে থাকা টলমলে জল? জীবন কি কেবল নীল বিষাদের? নাকি কেবলই হাহাকার আর শূন্যতার ঝাঁপি বয়ে বেড়ানো? না, জীবন আনন্দের উপভোগেরও। সবুজ স্থানের শীষের ওপর অবাধে উড়োউড়ি করা রঙিন প্রজাপতির মতো। ঘরের কোণে গাছের শাখায় বসে
চিউ চিউ করে ডাকা মুক্ত চড়ুইয়ের মতো। চটজলদি করে ফয়জালের সাথে থাকা সব ভিডিও ফটো রিমুভ করতে থাকলাম। কখন যে চুপটি করে আবিদ পেছনে এসে দাঁড়িয়ে আছে টের পাইনি। চিরের মতো ছো মেরে আবিদ মোবাইলটা তুলে নিয়ে নিল আমার বিছানার উপর থেকে। আমি ঘাড় ঘুরিয়ে কি আমার ফোনে জিজ্ঞেস করলাম। আবিদ দৃঢ় কণ্ঠে অনেক কিছু। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, মানে? দেখাচ্ছি বলে সে ফোনের প্রতিটি স্থান থেকে সব ফটো ও ভিডিও রিমুভ করে দিল। বলল, শুধু গ্যালারি থেকে রিমুভ করলে হয় না, আরও কয়েক স্থানে এসব স্টোরেজ হয়ে থাকে, তাই আমি সকল কিছু থেকে চিরস্তরে গায়েব করে দিলাম। রাজ্য জয় করার মতো আবিদের সারা মুখ জুড়ে চাপা আনন্দ আমার নজর এড়ালো না। তবু আমি জিজ্ঞেস করলাম, খুব ভালো লাগছে না? লাগছে। লাগাটা কি স্বাভাবিক নয়? এখন যদি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই? মানা কে করেছে বলে আবিদ চেঁচিয়ে উঠল। পথ ক্লিয়ার, এবার তোমার। যাকে ভালো লাগবে তার গলায় মালা দিতে পারবে, চলে যাও। আমি জমে গেলাম তার এমন ভয়ার্ত গলা শুনে। চুপ মেরে রইলাম। সে সপাট করে দরজা খুলে বেরিয়ে গেল। রিমা ফোন দিল। কিরে, আবার ফোন দিলি? শোন ঝুমুর, কাল আমি, সাইনা আর হিমা সিলেট আসতেছি। সবার সময় এখন মিলেছে, তাই তোরা দুজন সহ সবাই একসাথে ঘুরব। দেখবি ফুরফুরে হয়ে যাবি। ভ্রমণ এমন একটা জিনিস যা মানুষের দুঃখ বেদনা ভুলিয়ে দিতে প্যারাসিটামল ট্যাবলেটের মতোই কার্যকর। আমি বনে গেলাম শুনে। বললাম, তোরা একাই আসবি তিনজন? একাই। তোদের হোটেলেই এক রুম বুকিং দিয়ে রাখ, তোর জামাইকে বলে দে। এই রিমা, কে জামাই? কিসের জামাই? চুক্তির বিয়ে, আমি তার কাছে থাকবো? আহ, কি বলিস ঝুমুর বেবি, কার গলায় ঝুলবি তাহলে? আবিদ বেচারা কা ক্যা কসুর হে? জীবন কি এতই সোজা সুচ? চাইলেই যেখানে সেখান দিয়ে গেঁথে দেওয়া যাবে? রাখি, কাল দেখা হচ্ছে। পর পর করে কথাগুলো বলেই রিমা লাইন কেটে দিল। আবিদ লাঞ্চ নিয়ে এলো, বিফ খিচুড়ি, স্যালাড সহ, সাথে হাফ লিটার পানীয়, কোকোকোলা। এত লোভনীয় খাবার না খেয়ে থাকা যায় না। আমার আয়েশ করে খাওয়া দেখে আবিদ খেতে খেতে বলল, তোমার খাওয়া দেখে সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে ভ্রমণ গ্রন্থটির কথা মনে পড়ল। খাবার নিয়েই যে মনোগ্রাহী বর্ণনা উনি করেছেন, এক কথায় চমৎকার। পড়েছ? পড়েছি। অদ্ভুত সুন্দর বই। এই বই দিয়েই আমার ভ্রমণ গ্রন্থের সাথে সখ্যতা ঘটে। আচ্ছা, রিসেপশনে গিয়ে খবর নাও একটু, কোনো রুম খালি আছে কি না এই রুমের পাশাপাশি। আবিদ কৌতূহলী হয়ে, আরে তোমার দেখি পরিবর্তন পর্ব চলছে বিদ্যুৎ বেগে। 2 বেডেই ঘুমাচ্ছি দুজন, আলাদা কি দরকার? আমার মুখ ফসকে বলদ শব্দটি উচ্চারিত হতেই, এখানে বলদামের কি আছে ঝুমুর? আমার বন্ধু রিমা, সাইনা, হিমা কাল আসতেছে। উদ্দেশ্য সিলেট ভ্রমণ, তাই আমাদের লাগোয়া রুম বুকিং দিতে বলেছে, যদি পসিবল হয়। তাই বলো বলে আবিদ স্বস্তির দম ছাড়ল। ওকে দেখছি বলে বেরিয়ে গেল আবিদ। একটু পর এসেই ইউরেকা, বাট আমাদের 2 রুমের পরেরটা বুকিং দিয়ে আসলাম। রাতে দুজন 2 বেডে ঘুমিয়ে পড়লাম। পরের দিন উঠেই মাকে ফোন দিলাম। মা বরাবরের মতো বুঝালো, আল্লাহ যা করে তার বান্দার কল্যাণের জন্যই করে। আবিদের সাথে যেন বাকি জনম কাটিয়ে দিই, দরকার হলে আবার বিয়ে পড়ানো হবে। বিকেলে এসে গেল বন্ধুরা। আমাদের রুমে এসে আবিদের সাথে পরিচয় হয়ে নিল। আমি তাদের সাথে তাদের রুমে গেলাম। তাদের হাত ধরে কেঁদে ফেললাম অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া ঘটনাগুলোকে স্মরণ করে। মানুষের শুধুমাত্র
দুঃখের সময়গুলোকে মনে পড়ে, প্রিয়জনদের সান্নিধ্য পেলে আর একা থাকলে। ওরা আমাকে হাত ধরে বসালো, আবিদের কাছেই থাকার জন্য অনুরোধ করলো নানা যুক্তিখণ্ড করে। বললাম, আসলে আবিদের দিকে মন ফেরার চেষ্টাটুকুও করিনি এতদিন। দুঃখ বিচ্ছেদ আঁকড়ে পড়েছিলাম। অনেক রাত হয়ে গেল গল্প করতে করতে। আমি ওদের সাথেই ডিনার করলাম। তারা আবিদকেও ডাকতে বলল, আমি বাধা দিয়েছি। রুমে যাচ্ছি না দেখে আবিদ ফোন দিল, রিসিভ না করেই ছুট দিলাম। ঘুমও ধরেছে বেশ। নিজেকে একটু স্বাভাবিক লাগছে ওদের সাথে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলাতে। রুমে ঢুকতেই আবিদ বলল, খাবার এনে তোমার জন্য অপেক্ষা করছি। ফোন দেইনি আরও আগে। ভাবলাম ওদের সাথে থেকে একটু চনমনে হয়ে ওঠো। উফস, ক্ষুধায় মরে যাচ্ছি, আসো খাই। সত্যি বলতে বন্ধুদের পেয়ে আবিদের কথা মাথায় আসেনি আর। এতটাই ভোলা মন হয়ে গেল আমার। বললাম, আমি তো খেয়ে ফেলেছি ওদের সাথে। কি বলে আবিদ চুপ হয়ে গেল। মুখে ঘন কালো মেঘ নেমে এলো। সরি আবিদ, তুমি খেয়ে নাও। না, খাবো না, ফেলে দাও খাবার। কেন যে মানুষ খায়। আহ আবিদ, ছেলে মানুষই করো কেন? আবিদ অনুরাগের সাথে তেজ ঢেলে বলল, ছেলে মানুষই আমি করছি না তুমি? আমার কথা ভুলেই গেলে? আরে, মানুষ একটা কুকুরকে পারলেও তো তার জন্য একটুকু সিম্প্যাথি কাজ করে মনে। আর আমি রক্ত মাংসে গড়া জীবন্ত এক মানুষ। লাইট অফ করো, ঘুমাবো। কাত হয়ে চোখ বন্ধ করে ফেলল। নিজেকে বড় অপরাধী মনে হলো। আবিদ ভুল কিছু বলেনি। ভাবছি কি করা যায়। মনে পড়ল ছোটবেলায় কোনো রাত ভাত না খেতে চাইলে মা ভাতের গুরুত্ব দিয়ে বলতো, এক রাত ভাত না খেয়ে ঘুমালে একটা চড়ুই পাখির সমান ওজন কমে যায়। এভাবে যত রাত না খেয়ে ঘুমাবি, কমতে কমতে শুকাতে শুকাতে তুই তেলাপোকা হয়ে যাবি। তখন মায়ের হাতে ভাত খাইয়ে ঘুমাতাম। আমি প্যাকেট থেকে ভাত, মাছ ভর্তা প্লেটে তুলে নিলাম। আবিদের পাশে গিয়ে আবিদ বলাতে মাথা ঘুরিয়ে চাইল। বলছি না খাবো না। আমি মুখে কিছু না বলে নিজের হাতের ভাত নিয়ে তার মুখের সামনে ধরলাম। আমার চোখে চোখ রেখে খেয়ে নিল সব ভাত। খাওয়া শেষে আলতো হেসে বললাম, পেট খালি করল কে? আবিদ শিহরিত চোখে চেয়ে বলল, অমন হাতে ভাত কেন, বিষও অমৃত লাগবে। আমি আড়ষ্ট হয়ে আমার বিছানায় শুয়ে গেলাম। পরের দিন সকালে রিমা, হিমা, সায়ন, আবিদ ও আমি একসাথে নাস্তা খেলাম। রেডি হয়ে সবাই ঘুরতে বেরিয়ে পড়লাম। বন্ধুরা ফাঁকে ফাঁকে চালাকি করে আমার আর আবিদের ক্লোজ শট নিচ্ছে, ভিডিওও করছে। আবিদও বুদ্ধি করে আমার গায়ে গা ঘেঁষেই হাঁটল। পুরো দুদিন আমরা যতটা সম্ভব সকাল থেকে সন্ধ্যা অবধি ঘুরেছি। সবাই মিলে দারুণ মজা করেছি। সেলফি, ছবি, ভিডিও, নৌকায় চড়া, খাওয়া দাওয়া কিছুই বাকি রাখলো না বন্ধুরা। এত মনোরম এক মোহনীয় আমার দু নয়ন যেন সার্থক হলো। চারপাশের উদার প্রকৃতি, উপরে খোলা আকাশ, স্বচ্ছ জলরাশি বড় মায়াময়। অরূপ প্রকৃতি সৌন্দর্যে ভরা এই সিলেট ভূমি। চা বাগান থেকে শুরু করে জাফলং, রাতারগু, জলাবন, হালকাকুলি, হাওড়, সাদা পাথর, বিছানা কান্দি, তামাল বিল, পাহাড়, ঝর্ণা কিছুই বাকি রাখিনি। বসে বসে গ্যালারিতে সব দেখছি। ফ্যাজলের স্থানগুলো আবিদ দখল করে আছে কত অবলীলায়। নিয়তির খেলা বোঝা সাধ্য কারণ নেই। কে কখন যে কার প্রিয় হয়ে ওঠে। ওরা আমাদের রুমে এলো। আবিদও বসে আছে। রিমা বলল, আবিদ ভাই এ পর্যন্ত অনেক খরচ করেছেন আমাদের জন্য। রুম বুকিংয়ে কত দিয়েছেন সেই টাকাটা শোধ করে দিতে চাই। আবিদ একগাল
সরস হাসি হেসে বলল, আমি এভাবে শোধ চাই না। তোমরা ঝুমুরের বন্ধু, তাই তার থেকেই শোধটা নিতে চাই। হুট করেই বোম ফাটার মতো হিমা বলে ফেলল, কাল আবিদ ঝুমুরের বাসর হবে। আবিদের মুখ চকচক করে উঠল রূপোর থালার মতো। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। চোখ বড় করে, হিমা, তুই রুমে যা বলছি। ফাজিল। ওরা আমাদের রুমে ছেড়ে চলে গেল। মোবাইল হাতে নিয়ে শুয়ে পড়লাম। হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে মেসেজ এলো। স্তম্ভিত হয়ে পুরো মেসেজটা বার দুয়েক পড়লাম। ভেবে পাচ্ছি না আবিদকে এই মেসেজ দেখানো উচিত হবে কি না। হিতে বিপরীত কিছুও হতে পারে। দেখালে যদি আবার আমার জীবনটা ফানুসের মতো উড়ে উড়ে গিয়ে আটকে যায় অন্য অচেনা বৃক্ষ ডালে। আর চোখে আবিদকে খেয়াল করলাম ইউটিউবে নিউজ দেখছে। আমি উদ্বিগ্ন হয়ে আছি বেশ। বিক্ষিপ্তভাবে চিন্তারা দল বেঁধে অনুপ্রবেশ করছে মস্তিষ্কের প্রতিটি কোষ থেকে কোষে। এই একটি মেসেজ সারা রাতের ঘুম কেড়ে নিল। আমার জন্য আরেকজন বিনিদ্র রজনী পার করুক তা একদমই চাই না। এমনিতেই কম ঝক্কি ঝামেলা পোহায়নি আমাকে কেন্দ্র করে। তাই আবিদকে জানালাম না। জোর করে ঘুমানোর চেষ্টায় মগ্ন হলাম। গভীর রাতে ঘুম নামলো আঁখি জুড়ে। কখন যে ভোর শেষ হয়ে বেলা হলো টের পাইনি। আবিদ আমাকে ছোট্ট শিশুর মতো করে নেড়ে চেড়ে ডেকে তুলল। তবু আমি হাই দিয়ে যাচ্ছি। বিছানায় ছাড়তেই পাচ্ছি না। আবিদ গিয়ে জানলার পর্দা সরিয়ে দিল। রোদের কড়া ঝাঁঝ ঠিকরে আমার চোখে এসে পড়ল। আমি তাকাতেও পাচ্ছি না। পিট পিট চোখে তাকাচ্ছি বিড়ালের মতো। আলসেমিতে উফ আহ করছি, হাই দিচ্ছি, এপাশ ওপাশ হচ্ছি বিছানায়। আবিদ নিবিড় হয়ে নেশাতুর চাহনিতে আমাকে দেখছে। আমি তার চোখে চেয়ে লাজুকতার পাতার মতো গোপনে চুপসে গেলাম। পরক্ষণে দুই ঠোঁট বাঁকিয়ে জিজ্ঞেস করলাম, অমন করে কি দেখছো? আমি চিড়িয়াখানার কোনো আজব প্রাণী, আফ্রিকার জঙ্গল থেকে ধরে আনা? বিহর কাতর প্রেমিকের মতো কণ্ঠে রোমাঞ্চ মিশিয়ে বলল, একটি রুম, দুই নরনারী, একজন যুবতী, একজন যুবক। এরা নিপাট ভদ্রজন না হলে এভাবে সম্ভব? এরা মানব নয়, এরা মহামানব। বর্তমানে যেসব নিউজ হয় প্রিন্ট মিডিয়ায়, অনলাইন মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, সেই হিসেবে এই বিষয়টাও নিউজ হওয়ার মতো। পত্রিকায় চিপা চাপা দিয়ে হলেও টিভি নিউজের নিচে শিরোনাম হওয়ার মতো। আবিদের কথা শুনে কুটকুট করে হাসছি। কিছু মানুষ আছে, হাসির কথা কেউ এমন রসিয়ে রসিয়ে বলতে পারে, না হেসে পারা যায় না। আবিদও সেই মানুষগুলোর একজন। সেই নিউজ লিখবে কে? আবিদ বলল, আমি লিখব। কি লিখবে? কি লিখব? শোনো তাহলে মন দিয়ে। এবার গ্রামগঞ্জের বিভিন্ন খবর। গাইবান্ধা থেকে রিপোর্ট করেছেন জহিরুল। ফারিহা, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের সেই নিরিবিলি নামক আবাসিক হোটেলের সামনে। এখানে আবিদ নামের এক যুবক ঝুমুর নামের এক যুবতী মেয়েকে তুলে এনে বিয়ে করেছে। পরে জানা গিয়েছে মেয়েটি স্বেচ্ছায় এসেছে। তারা লুকিয়ে অবস্থান করেছে এখানে একটি রুমে। চমকপ্রদ খবর হলো এই যুবকের স্ত্রী বর্তমান। আরও গরম খবর হলো এরা দুজন আজ অবধি শারীরিক সম্পর্ক স্থাপন করেনি, অথচ তাদের বিয়ে বয়স 4 মাস চলছে। শেষের বাক্য শুনেই আমি ঝট করে বিছানা থেকে নেমে গেলাম। আবিদ হাত টেনে ধরল। উহ, লাগছে, ছাড়ো। দেখলে পাখি, কি কড়া ডোজ দিয়ে বিছানা ছাড়ালাম তোমার। ফ্রেশ হও, নাস্তা খাবো। আমি তো আর কারোর মতো ভুলো মনা নই, নিষ্ঠুরও না। আমি তাকে চোখ পাকিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখি আবিদ নেই। কিছু সময় পর এলো নাস্তা নিয়ে। গরম গরম খাস্তা পরোটা, কলিজা ভুনা, মুগ ডাল, সুজির হালুয়া। পরোটা ছিঁড়ে মুখে পুরে
দিতে দিতে বলছি, আজকের নাস্তা দারুণ পছন্দ হয়েছে আমার। পরোটা যেমন গরম তেমন তুলতুলেও আছে। সাথে সাথে সে রিপ্লাই দিল, হ্যাঁ ঠিকই তোমার মতো। আমি চোখ কটমট করে চাইলাম আবিদের দিকে। বলল, একদণ্ড ভুল বলিনি। তুমি যেমন নরম তেমনি তুলতুলে নয় কি? গরমটা না হয় বুঝলাম, আমার আচরণে বারবার সেটা প্রকাশিত, কিন্তু তুলতুলে তুমি কিভাবে বুঝলে? রাতে আমি ঘুমিয়ে গেলে উফ, তোমার হাত ধরেছি না কতবার। আচ্ছা, আমাদের এখানে থেকে আর কাজ কি? চলো ফিরে যাই, পরে চাকরি নষ্ট হয়ে যাবে আমার। চাকরি এমনিতেই নষ্ট হয়ে গিয়েছে শুনে মুহূর্তে মন খারাপ হয়ে গেল আমার। মন মরা হয়ে বললাম, যাওয়াটাই স্বাভাবিক, আর কত। আরে, আমি না করে দিয়েছি তোমার অফিসে বিস্তারিত জানিয়ে। তুমি গিয়ে রিজাইন লেটার দিয়ে দিলেই হবে। কেন করলে এটা তুমি? আশ্চর্য, আমি ঢাকায় থাকবো আর তুমি গ্রামে থাকবে। শিলাও তো গ্রামে থাকতো। শিলার সাথে বোঝাপড়ায় অমিল ছিল, আমার সাথে খুব মিল হয়েছে বুঝি? তা একদম না, তবে লক্ষণ পজিটিভ। আমি কি বলেছি তোমার সাথে থাকবো? বলনি, বাট বলতে কতক্ষণ? এত আত্মবিশ্বাস নিজের ওপর? নিঃসন্দেহে আত্মবিশ্বাস শব্দটার জোর অনেক। এ শব্দটা ভারী মজবুত। এ আত্মবিশ্বাসটুকু নিজের ওপর না থাকলে কোনো মানুষই লাইফে সফল হতে পারতো না। কেবলমাত্র এই আত্মবিশ্বাসের ধাক্কায় সে এগোতে থাকে তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। তো তুমি কোন গন্তব্যের দিকে ধাবিত হচ্ছ? এই যে তোমাকে পাওয়ার দিকে কি এগোচ্ছ না? জানি না বলে নীরব হয়ে গেলাম। মেসেজ দেওয়া মানুষটার কথা মনে পড়ে গেল। দুম করে ফ্যাজালো উদয় হলো হৃদয়ের আরশিতে। কেমন যেন লাগছে, ঠিক বুঝে উঠতে পারছি না। আবিদ বলল, এখনও জানো না ঝুমুর? তোমার এই জানাটার জন্য আমার আর কি কি করতে হবে? বৃষ্টি থেমে গেলেও ঘরের চাল থেকে টুপটুপ করে বৃষ্টির পড়ার মতো এক চিলতে হাসি মুখ ফসকে বেরিয়ে এলো। হাসির বন্ধ হলো কেন? আমি তো আজকাল তোমার কাছে হাসির পাত্র। কিছু বললেই ফিক করে হেসে ফেলো। আর একদিন পরে আমাদের সিলেট যাপনের 1 সপ্তাহ পূর্ণ হবে। শপিংয়ে চলো, তোমাকে কিছু উপহার দিই। আরে একদম না, এমনিতেই বেশ খরচ হয়ে গিয়েছে। প্রতিবেলা কিনে কিনে খাওয়া, দুবেলার নাস্তা, রুম ভাড়া সব ঢাকায় গিয়ে পুষিয়ে নেব। তুমি বাসায় সুস্বাদু করে নানা পদ করবে, আর আমি শুধু খাবো আর খাবো। আমি কোনো জব করব না আবিদ? অবশ্যই করবে, ঢাকায় জবের ব্যবস্থা করে দেব। কাটুক না এভাবে কয়েক মাস। নিষ্পাপ শিশুর মতো এক আকাশ খুশি হয়ে, এই তার মানে তুমি আমাকে ছেড়ে যাবে না? না, যাব না। মায়ের কথাই আমার কাছে শিরোধার্য। ভনিতা না করেই জানিয়ে দিলাম। মায়ের কথা শুধু, তোমার কথা না? লুকোচুরি, বাহানা বলে আবিদ আমাকে হ্যাঁচকা টানে বিছানায় ফেলে দিল। এমন সময় দরজা খটখট করে শব্দ হলো। আবিদ মুখ খিচিয়ে, শালা শালিরা আর সময় পেল না, দরজা খুলে দিল। এই ঝুমুর, বাসর হয়েছে? চট করে হিমা জিজ্ঞেস করলো। আমি কিছু না বলতেই আবিদ নতুন বরের মতো চিনি গুঁড়া হাসি দিয়ে, সখীরা বাসর না সাজিয়ে দিলে বাসর হয়? ওহো, তাই তো, এই আজই আয়োজন করব। কি বলিস বল রিমা? বাকি দুজন রিমার কথায় সাই দিয়ে, আর তো মাত্র 1 রাত, সো আজই। পরশু সবাই একসাথে ঢাকায় ব্যাক করব। আমি নাক লাল করে বসে আছি। সায়ন বলল, ঝুমুর, আমরা কিছু শপিং করব এখনও এখানের মার্কেট থেকে। একটু মজা মস্তি হবে, তোরা দুজনও চল। আবিদ বলল, আমার একটা অফিসে যেতে হবে।
ঝুমুরকে নিয়ে তোমরা যাও, আর আমার পক্ষ থেকে ওকে একটা শাড়ি কিনে দিও। মেয়েদেরকে ফুলসজ্জায় শাড়ি পরা দেখতেই সুন্দর লাগে। ফুলও কিনবে আমার টাকায়। অন্যের টাকায় বাসর হলে মনে ফুর্তি কম লাগবে। এই নাও টাকা। আবিদ ওদের হাতে একটা টাকার বান্ডিল দিল। ওদের জোরাজুরি আর আবিদের আবদারে রাজি হতে বাধ্য হলাম। বের হওয়ার আগে মায়ের সাথে কথা বললাম, কারণ আমার মন বেশি ভালো থাকে মায়ের সাথে কথা বলার পরেই। মাকে জানিয়ে দিলাম, মা, তোমার কথা রাখলাম, আবিদের সাথেই সংসার করব জনমভর। মা ফোনের ওপাশে কেঁদে ফেলল। আমিও ফুঁপে কেঁদে উঠলাম। মা অনেক খুশি হলো আমার সিদ্ধান্ত শুনে। বলল, আবিদ যেভাবে চাই তোকে সেভাবেই চলিস মা। মেয়েদের ঘর বারবার ভাঙলে এ সমাজ সে মেয়েকে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই মন্দ মেয়ে হিসেবেই জানে সারা জীবন। খোটার আর শেষ নেই বলে মা প্রাণ উজাড় করে প্রার্থনা করল আমি যেন সুখী হই। সময় করে আবিদকে নিয়ে আমাদের বাড়ি যেতে বলে রাখল। আবিদ যখন আমার ননদের হাজবেন্ড ছিল, মা তখন থেকে একজন ব্যক্তি হিসেবে আবিদকে খুব পছন্দ করত। ফ্যাজালকেও ভারী পছন্দ করত। কিন্তু নিয়তির নির্মম পরিহাসের সাথে কেউই টিকে উঠতে পারে না। সময় এই নিদারুণ নির্মমতাকে সয়ে নিতে বাধ্য করে। মায়ের মন ভালো দেখে আমারও ভালো লাগছে বেশ, তবে আবিদকে সেটা বুঝতে দিলাম না। 4 বন্ধু মিলে একটা শপিং কমপ্লেক্সে ঢুকলাম। ওরা ওদের জন্য কিছু কেনাকাটা করলো। আবিদের দেওয়া টাকা থেকে আমার পছন্দে ওরা লাল খয়েরি কাতান শাড়ি কিনলো, বেশ সুন্দর। তার সাথে মিলিয়ে ব্লাউজ পেটিকোটও কিনলো এবং বউ সাজতে মিনিমাম যা প্রয়োজন সবই কিনলো। আমরা শপিং কমপ্লেক্সের 3 তলায় ফাস্টফুডে খেতে বসলাম। লাচ্ছি আর শর্মা অর্ডার দিয়েছিলাম। লাচ্ছি আমার ভীষণ পছন্দের। গ্রামে কাকাদের গরুর দুধ দিয়ে মা তেঁতুল আর দুধ দিয়ে দইয়ের বীজি তৈরি করত। একদিন পর সেই বীজ দিয়ে দুধ জাল দিয়ে মা 1 হাঁড়ি দই বসাতো। যে যার মতো করে খেতাম। মা এমনই খাওয়াতো। বাবা দই ভাত খেত খেজুরের গুড় মিশিয়ে। রাসেল মুড়ি মিশিয়ে খেত। আমি 1 গ্লাস দই অর্ধেক নিতাম। কাকাদের ফ্রিজ থেকে বরফ কুচি দিতাম কিছু, বিট লবণ দিতাম, 1 চামচ লাল চিনি। তারপর কাঁটা চামচ দিয়ে নেড়ে নেড়ে লাচ্ছি বানিয়ে ঘরের পেছনে দাওয়ায় বসে লুকিয়ে লুকিয়ে খেতাম। রাসেল টের পেলেই আমাকে খুঁজে বের করে গ্লাস টেনে নিত আর 2 চুমুকেই সাবার করে দিত। শর্মায় কামড় বসিয়ে হিমা বলল, বাকি রয়েছে কাঁচা ফুল। হোটেলের পাশেই ফুলের দোকান আছে, সন্ধ্যার পর সেখান থেকেই কিনে নেব। সায়না বলল, এখন কিনলে শুকিয়ে বাঁশপাতা হয়ে যাবে। পরে আবিদ ভাই সেই ফুল মুচড়ে মুচড়ে গুঁড়া করবে আর গাইবে, তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়, শুকনো পাতার মর্মর ধ্বনি। সায়না, থামবি? এত ফাজিল হয়েছিস কবে থেকে? সায়না ভেংচি কেটে থেমে গেল। রিমা বলল, আবিদ ভাইয়ের পছন্দের ফুল হলে জোশ হবে ফুলসজ্জা। এই ঝুমুর, বেচারার প্রিয় ফুল কিরে? আমি বললাম, তোদের ঢং দেখে বাঁচি না। ওর প্রিয় চালতা ফুল, কদম ফুল, কলমি ফুল। ওরা হো হো করে হেসে বলল, বেশ মজার তো, কিন্তু কই পায় এইসব ফুল? দূর, দোকানে যা পাই তাই দিয়েই সাজাবো বাসর। এভাবে দুপুর গড়িয়ে বিকেল হলো। আমরা বের হয়ে দোতলায় নামলাম। সায়ন একটা লেডিস ব্যাগের দোকানে ঢুকলো। তার পেছন দিয়ে রিমা, হিমা, আমিও ঢুকলাম। দারুণ সব আকর্ষণীয় ব্যাগ ঝুলে আছে, পুরো দোকান খালি। আমরা ব্যাগ পছন্দ করছি আর বলছি, দোকানের স্টাফ, মালিক কেউই নেই কেন? এমন সময় পেছন থেকে একটা ভারী গলা কানে এলো। আমরা ঘাড় ঘুরিয়ে চাইলাম। রিমা বলল, ভাইয়া, এই ব্যাগের দাম কত? আমি জমে গেলাম তাকে দেখে।
সে রহস্যময় হাসি দিয়ে, ঝুমুর, তুমি সিলেটে? তোমার না হাজবেন্ড মারা গেছে? আমি ওদেরকে বললাম, এই চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে, আমার পছন্দ হয়নি ব্যাগ। আমরা চারজন পা বাড়াতেই সে খোয়ার থেকে খপ করে মুরগি ধরার মতো আমার সরু হাতটা মুঠিবন্ধ করে ফেলল। বন্ধুরা ক্ষেপে গিয়ে, কে আপনি? ছেড়ে দিন বলছি ওকে, নয়তো পুলিশ ডাকবো। ছাড়ার জন্য ধরেছি? ওর সাথে আমার লেনদেন রয়েছে, তা মিটবে ওকে বিয়ে করলে। তুমি এখন বিধবা, আমাকে বিয়ে করতে কি আপত্তি ঝুমুর? ওরা তিনজন একসাথে খ্যাপা স্বরে জানালো, আমরা ওকে না নিয়ে দোকান থেকে বের হব না। আপনার সমস্যা কি, মেন্টাল নাকি? আমিও হুঙ্কার দিয়ে বললাম, বদমাইশি স্বভাব এখনও গেল না আপনার, মানুষ হবেন কবে? সে শীতল গলায় বলল, আমি মানুষই আছি, শুধু তোমার জন্যই তোমার কাছে অমানুষ। আমি বিধবা নই, বর্তমানে সধবা। শুনে সে হো হো করে হেসে উঠল উন্মাদের মতো। হাউ ফানি! স্বামী না মরতেই বিয়ে হয়ে গেল? আমাকে বোকা বানাচ্ছ? ওরা কপাল ভাঁজ করে আমার কাছে জানতে চাইল, উনি তো পূর্ব পরিচিত নাকি ঝুমুর? হ্যাঁ, ওনাকে যখন থেকে চিনি তখন ফয়জালকেও চিনতাম না। ওরা তিনজনই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। দৃষ্টি বিনিময় করে বুঝে নিল তাহলে কাহিনী আছে। ব্যাটা এমনি এমনি তো হাত ধরেনি। এদিকে সে ভেতর থেকে তার দোকানের গ্লাস বন্ধ করে দিয়েছে। ওরা তিনজন তিনটি টুল নিয়ে বসে আছে। হিমা বুদ্ধি করে আমার হাত থেকে আস্তে করে ফোনটা নিল। আমি যা বুঝার বুঝলাম। ওদের কারোর কাছে আবিদের নাম্বার নেই। আমার ফোন থেকে আবিদের নাম্বার নিয়ে হিমা তার ফোনে থেকে মেসেজ দিল সম্ভবত। আমরা চারজন, সে একজন, আমাদের দল ভারী। হার্ডলি ট্রাই করলে আমরা বের হতে পারি, কিন্তু আমি চাই আবিদ আসুক, এর একটা কঠিন শিক্ষা হোক। সে আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা চালাচ্ছে। ঝুমুর, মিথ্যা বলে গুনাহ কামাও কেন? বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। আমি কোনো বাজে লোক নই, যে কারণে তুমি আমাকে খারাপ জানো। তোমার সে জানায়ও দেখায়ও ভুল আছে। এটা আমার দোকান। তোমার হাজবেন্ড মারা গিয়েছে শুনতেই রাতে তোমাকে মেসেজ দিলাম। তা না হলে এতদিন কোনো বিরক্ত করেছি? কারণ আমি এমন মানুষ নই। এখন তুমি সিঙ্গেল বলেই বিয়ে করতে চাইছি, এটা কি আমার অপরাধ? কিছু একটা বলো। সিলেট কবে এলে ঘুরতে? এভাবে নানা কথা সময় গড়ালো ঘন্টা মতো। রিমা গ্লাস টেনে বের হয়ে গেল। একটু পর আবিদ সহ দোকানে ঢুকলো। আবিদকে দেখে আমার কলিজায় পানি এলো যেন। এত ভালো লাগছে ভাষাতীত। আবিদ দোকানে ঢুকে ভদ্রভাবে তাকে বলল, অন্যের বউকে জোর করে বিয়ে করতে চাওয়া কোনো অপরাধের আওতায় পড়ে জানেন? আপনি যে এখন অভিনয় করে ঝুমুরকে বাঁচাতে এসেছেন তা বেশ বুঝেছি। আমার দিকে চেয়ে, বাহ, শুধু আমিই খারাপ, স্বামী না মরতেই আরেকজনকে জুটিয়ে ফেললে, বলল সে। আবিদ ক্ষিপ্ত হয়ে তার শার্টের কলার টেনে ধরল। সে আবিদকে ঘুষি মেরে বসল বুকে। আমি আবিদকে টেনে ছাড়ালাম। আবিদ আমাকে জিজ্ঞেস করলো, কে এই বেয়াদব? এ রাজীব, আমাদের গ্রামের। ফয়জালের আগে থেকে আমার পেছনে ঘুরত প্রেম করার জন্য, নানাভাবে উত্ত্যক্ত করেছে। পরে তাদের পরিবার দিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছে। ততদিনে ফয়জালের সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যায়, তাই বিয়ের প্রস্তাব নাকচ হয়। এরপর আর কোনো ঝামেলা করেনি। ফয়জাল যে আমাকে আরও আগে ডিভোর্স দিয়েছে সে জানে না। এবার তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে তাও জানে না। ভেবেছে আমি সিঙ্গেল, তাই আমাকে দেখা মাত্রই আটকে ফেলেছে তার এই দোকানে, আর বিয়ে করার জন্য ফোর্স করে। রাজীব বলল, ফয়জাল যে তোমাকে ডিভোর্স দিয়েছে এটা জানতাম না। আবিদ বলল, বিষয়টা এবার ক্লিয়ার হয়েছে? আর কারোর ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করে সুখী হওয়া যায় জীবনে? চাইলে আপনাকে এখন অন্যের স্ত্রীর মানহানি করা বা হেনস্থা করার এই মর্মে থানায় দিতে পারি। দিলাম না, কারণ এর চেয়েও বড় শাস্তি আপনি ঝুমুরকে না পেয়ে পাচ্ছেন। তো এই শাস্তি অব্যাহত থাকুক আপনার জন্য,
আর নতুন করে শাস্তি দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। রাজীব বুক টান টান করে বলল, বুঝতে পেরেছি। তবে ঝুমুর আপনার স্ত্রী বা তার বিয়ে হয়ে গিয়েছে এটা বিশ্বাস হচ্ছে না। মানুষ কাউকে সেভ করার জন্য আরও বেশি কিছুও বানিয়ে বলে। আবিদের মেজাজ এবার চড়ায় উঠল হিমালয়ের পর্বতের মতো। নিঃশ্বাস উঠানামা করছে, মুখ শক্ত আকার ধারণ করেছে। আমাকে চেয়ার থেকে টেনে দাঁড় করালো, আমার গালের দুপাশ চেপে ধরল, আমার দুই ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল, গাঢ় লম্বা চুমু খেলো। আমি লজ্জায় মরে যাই দশা। আবিদ রাজীবের দিকে চেয়ে, এবার নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন ঝুমুর আমার বিয়ে করা বউ। আর সে আমার বউ কখন হলো, কেন হলো, কিভাবে হলো, এটা আপনার না জানলেও চলবে। ঘটনার আকস্মিকতায় উপস্থিত বাকি সবাই অবাক হয়ে গেল। আবিদ এই চলো বলে আমাদের নিয়ে পা বাড়াচ্ছে। তখনই রাজীব শান্তভাবে টেবিলের পাশ ঘুরে আবিদের সামনে এলো, দুহাত চেপে ধরে আবিদকে বলল, দুঃখিত ভাই, আমার অনাকাঙ্ক্ষিত কৃতকর্মের জন্য। এখন বিশ্বাস করেছি ঝুমুর আপনার স্ত্রী। আগে থেকে জানলে এমন কখনোই করতাম না। ঝুমুর আমার এলাকার মেয়ে, সেই হিসেবে একটা টান আছে ওর প্রতি। আমার দিকে চেয়ে বলল, ঝুমুর ভুল বুঝবে না আর রাগ করবে না। মানুষ মাত্রেই ভুল ত্রুটির ঊর্ধ্বে কেবলমাত্র একজন। জোর করে এ পৃথিবীতে সব পাওয়া গেলেও কারোর মন পাওয়া যায় না। আজ এটা বুঝলাম। আসলে অনেক দিন পরে তোমাকে চোখের সামনে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। আমার দোকান থেকে একটা ব্যাগ উপহার হিসেবে নিলে ভালো লাগবে আমার। না, লাগবে না বলে বেরিয়ে এলাম তার দোকান থেকে। আমরা সবাই চলে এলাম হোটেলে। ওরা আমাদের রুমে আসলো। রিমা বলল, মা গো মা, একটা তুফান গেল আচমকা। তুই আমাদেরকে এই রাজীবের বিষয়ে বলিসনি কেন আগে? অভিযোগের সুরে বলল সায়না। আমি নাক কুঁচকে বললাম, জনে জনে বলার মতো কি এটা? সেই কবে ঘুরতো। আর রিমাকে তো বলেছি আমাদের গ্রামে একটা ছেলে আমাকে খুব জ্বালায়, আমার সাথে প্রেম করতে চায়। নাম বলা হয়নি, তাই রিমা বুঝতে পারেনি এই সেই ইভস্টিজার। ওরা হেসে উঠল। হিমা বলল, যা ঘটে ভালোর জন্যই ঘটে। একটা বিহিত হয়ে গেল, আর সে অনুতপ্তও হয়েছে। এটা খুব ভালো লেগেছে আমার। বোঝা গেল মনুষ্যত্ববোধ আছে ওর ভিতর। সায়না বলল, আবিদ ভাই আর মনে হয় লেগেছে খুব তার ঘুষিতে। আবিদ পাশ থেকে বলল, সেও একটা দিয়েছি, আমিও একটা দিয়েছি, শোধবোধ। হিমা বলল, ভাই যা দেখালেন ভিলেনকে বাংলা সিনেমার নায়কের মতো, এক কথায় ফাটাফাটি। আবিদ বলল, এটা না করলে সে তর্ক করেই যেত, আর উইকেট ফেলে দিলাম এক বলে। আমি কুকড়ে যাচ্ছি আবিদের বেশরমপানা দেখে। ওরা বলল, ওহো, আমাদের ফুল আনতে হবে না, এই চল নিচে নামি। আমি থামিয়ে দিলাম ওদের, এই প্লিজ আজ না, কাল। আজ আমার মুড অফ, তোরা রুমে যা, রেস্ট নে। আমিও রেস্ট নেব, ক্লান্ত লাগছে, সকালে দেখা হবে। ওরা বলল, আচ্ছা কাল যাই আমরা। ওরা চলে গেল। আবিদের বেশ আনন্দিত দেখাচ্ছে। ওর সাথে কোনো কথা বলছি না, নিশ্চুপ হয়ে আছি। সে জিজ্ঞেস করলো, রাতে ডিনারে কি আনবো? আমার পেট ভরা, বাইরে এটা সেটা অনেক কিছু খেয়েছি, তুমি পরে গিয়ে খেয়ে এসো। মাত্র সন্ধ্যা বিদায় নিল। আমারও মন ভরা, বাইরে থেকে অনেক খেয়ে এসেছি, তাই রাতে খেতে হবে না। আমি জিজ্ঞেস করলাম, বাইরে কি এমন অমৃত খাবার খেলে যে মনও এত ভালো? কেন, সে খাবার তো তুমিই খাওয়ালে। আমি ঠোঁট কামড়ে ধরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে গেলাম। কাঁথার নিচে গুটিসুটি যাচ্ছি শামুকের খোলসের মতো। সে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ, লজ্জা নারীরই ভূষণ, পুরুষের নয়। ঠিক আছে, ওভাবেই থাকো গর্তের ভেতর গাপটি মেরে লুকিয়ে থাকা ইঁদুরের মতো। আর বের হতে হবে না। আমার প্রশ্রয় পেয়েই এত কুয়ার
বেড়ে যাচ্ছে। আমি কাঁথার ভেতর থেকে শব্দ করে বললাম, আমি ঢাকায় গিয়েই গ্রামে মায়ের কাছে যাব। এসব বলে ক্ষুধার্ত বাঘের মন মেজাজকে অন্যদিকে ডাইভার্ট করা যায় না। সামনে সুস্বাদু কত লোভনীয় খাবার, অথচ খেতে পারি না। শুধু খাবারের জৌলুস দেখেই দিন মাস পার করতে হচ্ছে। আমি কাঁথার ভেতর থেকে দু ঠোঁট কাত করে ভেঙচি কাটছি আবিদকে। কিছু সময় বাদে চোখ জুড়ে তন্দ্রা নেমে এলো। ভালো আমি বাসে যারে, পাবো কি তারে, সে থাকে আমারই পাশের বেডে রে, সে থাকে আমারই পাশের বেডে রে, এটুকু ফিরে সে তাকায় না রে, একটু ফিরে সে তাকায় না রে। কানে স্লো মোশনে গানের আওয়াজ আসছে। তন্দ্রা কিছুটা ছুটে গেল। কান পেতে শুনছি আবিদ গাইছে, শুনতে ভালোই লাগছে। নিজে নিজে হাসির কাঁথার নিচে লুকিয়ে। তাকে বুঝতে দিলাম না। ভাবছি আবিদ আমাকে রাজীবের বিষয়ে আর কিছুই জিজ্ঞেস করার কৌতূহল করল না, যেটা প্রায় অনেকেই করে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে নানা প্রশ্ন করে বিরক্ত ধরিয়ে দেয় মনে। একটিবারও এই চিন্তা করে না যে মানুষটা নিজেই বিষয়টাকে এড়িয়ে চলে, সে বিষয়ে বারবার জিজ্ঞেস করে তাকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া কোনো সভ্য মানুষের কাজ নয়। পালা করে আবিদের প্রতি ভালো লাগা বেড়েই চলেছে। এই মানুষটার সাথে এক জনম কাটিয়ে দেওয়ার জন্য বোধহয় এই ভালো লাগাটুকুই যথেষ্ট। পরের দিন সময় রাত 9টা। হিমা, রিমা, সাইনা বেশ কিছু কাঁচা ফুল নিয়ে আমাদের রুমে ঢুকলো। এক বেডের ওপরে সব ছড়িয়ে ছিটিয়ে রাখলো। বাকি বেডকে ফুলশয্যায় রূপান্তরিত করতে তিনজনই উঠে পড়ে লেগেছে। আমি কাচুমাচু করতে করতে ওদের রুমে গেলাম। বেশ কিছু সময় পর ওরা এলো। বলল, তোদের ঘর কমপ্লিট সখী, এবার তোমাকে সাজাবো। সাইনা গুনগুনিয়ে আজ মধু রাত আমার ফুলশয্যা এই গানটি গাইতে লাগলো। ওদের উদ্দেশ্যে বিরক্ত হয়ে বললাম, তোরা অতিরিক্ত করে ফেলছিস, এসবের একদম দরকার ছিল না। রিমা বলল, দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন একে নতুন করে গড়বার চাই। রবিবাবু শেষের কবিতা উপন্যাসে এটা বলেছে। রাত 11টায় ওরা আমাকে আমাদের রুমে দিয়ে বের হয়ে গেল। বধূ বেশে বসে আছি লজ্জিত বিছানায় মাঝ বরাবর। আবিদ বারান্দা থেকে এলো আমার সামনে। পাঞ্জাবি ও জিন্সে আবিদকেও সুন্দর লাগছে। আমি লাজুক মলিন মুখে 2 হাঁটু ভাঁজ করে মাথা ঝুঁকে বসে আছি। বুকের ভেতর বরাবরই রকম ধুকপুকানি চলছে। ফায়াজালের সময়েও এমনটা হয়েছে। এই মুহূর্তটাই বুঝি এমন, অথচ দুজনেই আমার বহুদিনের কাছের মানুষ ছিল। আবিদ বেদে উঠে এলো। আমাকে টেনে বুকে জড়িয়ে নিতেই আমি মাগো বলে কিঞ্চিৎ চিৎকার দিলাম। সে কি হলো বলতেই ইশারায় দিয়ে সামনে কিছু দেখালাম। এরপর সেও সামনে তাকিয়ে যা দেখল তাতে আবিদও বিরক্ত হলো বেশ। জানলার পর্দা ফাঁক করে রিমা, হিমা ও সাইনা আমাদের দেখছে। ভেতর থেকে জানলা বন্ধ করতে আবিদের মনে ছিল না আজ। এই কয়েকদিন এই কাজটা আবিদ নিজ দায়িত্বে করত। অতি আবেগের মুহূর্তে মানুষ এলোমেলো হয়ে যায়। আবিদের ক্ষেত্রেও তাই হলো। ওরা বলল, দরজা খোলো, জরুরি দরকার আছে। আবিদ উঠে গিয়ে দরজা খুলল। ওরা হুড়মুড় করে ভেতরে এলো। আমাদের দুজনের উদ্দেশ্যে রিমা বলল, তোদের বাসর অফ, আগে আবার বিয়ে করতে হবে, তারপর সব। কারণ আগের বিয়েটা ছিল একটা চুক্তি বা শর্তের বিয়ে। তখন নিয়ত ছিল আবিদ ভাইয়ের এমন, আমি একে 3 মাস পর ছেড়ে দেব। আর এখন নিয়ত করবে সারা জীবন একসাথে রহিব মোরা। আমি আম্মুর সাথে কথা বলার সময় সব বলেছি। তখন আম্মু বলল, এখন আবার নতুন করে বিয়ে পড়ানো হলে এটা একদম সহি হবে। আবিদ রাগে মাথার চুল টানতে থাকে, বলে, এ কথা মাও আমাকে বলেছে। আমি কান দিইনি বিষয়টাতে। আবিদের কথা শুনে
আমারও হুঁশ এলো। আমার মাও এটাই বলেছে, বিয়েটা আবার পড়িয়ে নিলেই উত্তম। আর কেউ দু কথাও বলতে পারবে না। আবিদ বেশ চিন্তিত হয়ে গেল। আমি উঠে যাচ্ছি শাড়ি চেঞ্জ করতে। আবিদ থামিয়ে দিল, বলল, বিয়ে হবে এই রাতে, যতই দেরি হোক না কেন, আমি ব্যবস্থা করতেছি। সে বের হয়ে গেল। আধ ঘন্টা পরে কোথাও থেকে কাজী সাহেব সহ ফিরে এলো। মিষ্টিও নিয়ে এলো। তার সাথে আরও দুজন লোক ছিল। এরা তার পক্ষের সাক্ষী হবে। বন্ধুরা উৎফুল্ল হয়ে উঠল, বলল, যাক, আমাদের পরিশ্রম বৃথা যাবে না। এবারে বিয়ে ফাইনাল বিয়ে। ভিডিও কনফারেন্সে যোগ দিল আমার মা, বাবা, চাচি, আবিদের মা, বাবা, আরও 2-4 জন নারী পুরুষ। ছবি তোলা হলো, ভিডিও করা হলো। ধর্মীয় নিয়ম অনুযায়ী আবিদ আমাকে আবার বিয়ে করলো। কাজী সাহেবকে তার সম্মানীয় দেওয়া হলো। তারা মিষ্টিমুখ করে চলে গেল। রিমা সবাইকে মিষ্টি বিতরণ করল। নিজেও টপাটপ করে 2-4টা সাবার করে ফেলল। ক্লাসে ওকে আমরা মিঠাই রানী বলে মজা লুটতাম। ওরা চলে গেল আনন্দ নিয়ে। আবিদ বলছে, ন্যাড়া বেলতলায় একবারই যায়। জানলা দরজা ভালো করে বন্ধ হলো, নয়তো তোমার নির্লজ্জ বন্ধুরা আবার উকি দিয়ে দেখবে আর তুমিও ওমাগো বলে চিল্লানি দেবে। মনে মনে বলছি, এবার আর রক্ষে নেই। বুকের ধুকপুকানি আগের মতোই শুরু হলো। নিশুতি রাত, নিস্তব্ধ পৃথিবী। সমস্ত দিনে লেনা দেনা চুকিয়ে সবাই ঘুমিয়ে ঘোরে বিভোর। হয়তো কেউ কেউ জেগে আছে আমাদের মতোই। কেউ জেগে আছে হর্ষে বিষাদে, কেউ জেগে আছে বিরহ বেদনায়, কেউ জেগে আছে একরাশ হতাশায়, কেউ জেগে আছে জীবনের অনটনে, কেউ জেগে আছে বুক ভরা সুখে, কেউ জেগে আছে রোগ যন্ত্রণায়। আমি জেগে আছি অনাগত ভবিষ্যতের আকুল ভাবনায়। আবিদ জেগে আছে হৃদয়ের ঝাঁপি ঝাঁপি রোমাঞ্চ নিয়ে। আমার কল্পনায় ছেদ পড়ল আবিদের হাতের উষ্ণ ছোঁয়ায়। একটি শক্ত হাত চেপে ধরেছে, একটি কোমল হাত আমরণ সঙ্গী হয়ে পথ চলার অঢেল বিশ্বাস আর ভালোবাসায়। আমার হাত টেনে একটি আঙুলে আবিদ সোনার একটি আংটি পরিয়ে দিল। মুগ্ধতায় আমার নয়ন ভরে গেল। আমার চিবুক উঁচিয়ে কপালে নরম চুমু খেলো। আমি গোপনে কেঁপে উঠলাম। বুকে আসো বলে জড়িয়ে ধরল। অসীম ভালো লাগায় বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে আমার। জিজ্ঞেস করল, তোমার বুক কাঁপছে কেন ঝুমুর? নার্ভাস লাগছে নাকি উচ্ছ্বাসে? আমি কিছুই বলতে পারলাম না। আবিদ আরও নিবিড়ভাবে আমাকে আঁকড়ে ধরল, ঠিক যেমন করে মা তার ছোট্ট শিশুকে বুকে আগলে রাখে পরম মমতায়। পরের দিন আমরা দুজন গোসল সেরে নাস্তা করে তৈরি হয়ে নিলাম সব গুছিয়ে। ওরাও রেডি হয়ে আমাদের রুমে চলে এলো। নানা গল্প গুজবে কখন যে ঢাকায় এসে গেলাম টেরও পাইনি। ওরাও 3জন ওদের বাসায় চলে গেল। আবিদ আর আমি তালা খুলে আগের সেই বাসায় ঢুকলাম। আবিদ আমাকে বাসায় রেখে অফিসে চলে গেল। এর ভেতরে আমি বাসায় সব কাজ সেরে একটু চাল ডাল ফুটিয়ে নিলাম। অবসর হয়ে মা বাবার সাথে কথা বললাম। এতদিন বাবার ব্যস্ততার জন্য কথা হয়ে ওঠেনি। ভাই রাসেলের সাথে ভিডিও কলে অনেক কথা বললাম। আবিদকে বোনের বর হিসেবে পেয়ে ও পুলকিত। মেঘে মেঘে বেলা গড়ালো। দিন ফুরিয়ে মাস এলো, মাস ফুরিয়ে মাস। আমাদের সংসার জীবনে 4 মাস হতে চলল। ফয়জলকে যে মনে পড়ে না তা কিন্তু নয়। আকাশে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতোই মাঝে মাঝে ফয়জলের সান্নিধ্যে কাটানো সুখের মুহূর্তগুলো দুঃস্বপ্ন হয়ে হানা দেয় মনের চিলেকোঠায়। তখন এলোমেলো হয়ে যায়। আমার অনুভূতিগুলো গুমড়ে কাঁদে। জীবনে যা কিছু প্রথম, তা ভোলা কি এতই সহজ? শত্রুকেও তো কখনো কখনো মনে পড়ে ঘৃণার সাথে। আর ফয়জল তো কোনো এক সময় ছিল আমার আনন্দে থাকার বড় অবলম্বন। ফয়জলের পাওয়া 5 লক্ষ টাকা রাসেল ও আব্বা ম্যানেজ করেছে।
আব্বা তাদের বাড়ি গিয়ে ফ্যাজলের বাবার হাতে দিয়ে আসলো। যদিও আবিদ দিতে চেয়েছে, কিন্তু আমি একদম তাতে হাত দিইনি। এই কয়েকদিন আমার শরীরটা ভালো যাচ্ছে না, প্রায় বমি হয়। আবিদ আমাকে ডাক্তারের কাছে নিয়ে চেক আপ করালো। জানতে পারলাম মা হতে চলেছি। আবিদের বাঁধ ভাঙা খুশিতে আমার চোখের কোণা আর্দ্র হয়ে উঠল। মা শুনে বাড়ি চলে যেতে বলল। আবিদ আমাকে নিয়ে গ্রামে তাদের বাড়ি গেল। তার পরিবারের সবাই আমাকে আপন করে বুকে টেনে নিল। সেখানে 2 দিন থেকে আবিদসহ আমাদের বাড়ি গেলাম। পরে সে ঢাকায় চলে গেল। আমি তাদের বাড়ি চলে গেলাম বারবার শাশুড়ি মায়ের ফোন কল পেয়ে। শাশুড়ি মা আমার পছন্দের খাবার তৈরি করে খাওয়ান। আবিদের ছোট বোন অর্থাৎ আমার ননদ আরিশা আমার জন্য রোজ দুপুরে কিছু না কিছু টক ভর্তা বানিয়ে নিয়ে আসে। আমার শ্বশুর মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় পাঞ্জাবির পকেটে করে এটা সেটা নিয়ে আসে খাওয়ার জন্য। আমি নুইয়ে যাই লাজুকতার মতো ওনাদের এত মায়া মমতায়। ননদ আরিশা আমার হাত ধরে বলে, ভাবি এমন চেপে চেপে থাকো কেন? তুমি কি কোনো ভুল করেছো নাকি? তোমার ননদ শিলার তো কাছেই যেতে পারতাম না। তার নাকি প্রাইভেসির ব্যাঘাত ঘটে। কোন প্রাইভেসির ব্যাঘাত ঘটে তা তো দেখলামই। ওর কথার লেজ টেনে শাশুড়ি মা বলে, বৌমা তুমি আমাদের সাথে যেভাবে মিশে থাকো শিলা তো তার ধারে কাছেও ছিল না। আর তোমাকে আমি আগেও বৌমা বলতাম, এখনও বলছি। তফাৎ ছিল আগে ছিলে দূরের বৌমা আর এখন হলে আমার নিজের বৌমা। এই বলে উনি প্রাণ খুলে হাসি দিলেন। ওনার হাসি দেখে আমার ভেতরে এক দরিয়া প্রশান্তি দোল খেতে লাগলো। দিকে ওনার কথার রেশ ধরে শ্বশুর আব্বা এসে বললেন, সুশান্তি, বিয়ে শাদি, জন্মমৃত্যু সব ওপরওয়ালার হাতে। নইলে ঝুমুরকে পছন্দ করে বিয়ে করা ফ্যাজল আচম্বিত এমন উগ্র মেজাজের হয়ে গেল কেন? কেনই বা ছেড়ে দিল এত ভালো মনের একটা মেয়েকে? কেনই বা ফ্যাজল বাইক অ্যাক্সিডেন্ট করলো, মরেও গেল? কেন আবার ফিরে পেতে চেয়ে আবিদের সাথে বিয়ে দিল? সে ছুতোয় তার বোনটাও পালিয়ে গেল। সব মালিকের ইশারা মাত্র। এসবের ওপর আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা আপনার ছেলে বলেছে আমাকে আবার ঢাকায় নিয়ে যাবে। আমি আপনাদের ছেড়ে যাব না। শহরে খালি রুমে দম বন্ধ হয়ে আসে। আরিশা এসে আমার গাল টেনে ধরে, সে দায়িত্ব তুমি বাবার উপর ছেড়ে দাও সুইটহার্ট। সবাই একসাথে হেসে উঠলাম। জগতে মানুষে মানুষে কত ব্যবধান, তা আবার উপলব্ধি করতে পেরে আমি স্তম্ভিত হলাম। একদল নতুন মানুষের সাথে অফুরন্ত ভালো লাগায় সময়গুলো অতিবাহিত হচ্ছে। দিনে দিনে শরীরটাও ভারী হয়ে যাচ্ছে। 2 মায়েরই একান্ত ইচ্ছেই 7 মাসের স্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হলো। দুপক্ষের বিপুল লোকজন এলো। বহু উপহার সামগ্রী পেলাম। গতরাতে আবিদও এলো ঢাকা থেকে। আয়োজন শেষে বিছানায় যেতে যেতে নিশিরাত হয়ে গেল। আবিদ আগেই ঘুমিয়ে গিয়েছে। আমি ভাবনার অতলে হারিয়ে যাচ্ছি। আমার ফানুসের জীবন এসে যেখানে ঠেকলো সেখানে ভালোই আছি, বেশ আছি। আগে ফ্যাজলদের সংসারে সবার কাজ একা নিজে হাতে সামলাতাম। তবুও তার মা বোনের কাছে আমার অবস্থান ছিল অচল পয়সার মতো। আর আবিদের সংসারে আমি তেমন কোনো কাজ করিও না। তবুও তাদের সবার কাছে আমি লক্ষ্মী বধূ আর মিষ্টি মেয়ে। অনেকের মুখেই শুনতাম মেয়েদের প্রথম বিয়ে যে কোনো কারণে ভেঙে গেলে বা প্রথম স্বামী মারা গেলে দ্বিতীয় বিয়ে তার জীবনে সুখকর হয় না। আমার এখন কথা বিশ্বাসই হচ্ছে না। আসলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে কোনো কথাই নেই। কে কখন কিভাবে কার সাথে ভালো থাকবে, সুখে থাকবে, এটা সবচেয়ে বেশি নির্ভর করে মেন্টালিটির ওপর। ব্যাস, আর কিছু লাগে না। তখন নুন পান্তা খেয়েও মানুষ এক জীবন নিশ্চিন্তে পার করা যায়। মেন্টালিটি 70% মিলে গেলেই এনাফ। কারণ শতভাগ
তপ্তা দুনিয়ার কোনো দম্পতির সঙ্গেই মেলে না। প্রতিটা মানুষ আলাদা, তার চিন্তাভাবনা, চাওয়া পাওয়া, হিসেব নিকেশ আলাদা, তাই না মেলাটাই স্বাভাবিক। গা জ্বালা গরম পড়েছে, ঘর ভর্তি অতিথি, তাই জানলা খোলা রয়েছে আমাদের। আবিদের ঘুম ভেঙে গেল। রাতে মৃদু ঠান্ডা হাওয়ায় জানলার পর্দা সরে সরে যাচ্ছে। জানলা গলিয়ে চাঁদের আলো লুটোপুটি খাচ্ছে আমাদের বিছানার ওপরে। এ যেন জ্যোৎস্নার হাট বসেছে। আবিদ আমার পেটের ওপর মোলায়েম করে হাত রাখল, বলল, ও হলো তোমার আমার সুখের সোনালি ফসল। আমি চাপা হাসি হাসলাম। আবিদ বলল, দেখো, আমাদের সুখের অবাধ জোছনার বাঁধ ভেঙেছে আমাদের কোলে। আমি মনে মনে বললাম, ফানুষের জীবনও বুঝি এত ঝলমলে হয়। ঝুমুর বৃষ্টি শুরু হলো। আমরা জানালা দিয়ে হাত বাড়িয়ে দিলাম। দুজনের হাত ভিজে চুপসে গেল। ও বলল, চলো উঠোনে গিয়ে রাজশিক বাড়িধারায় ভিজি। আজ সমাপ্ত।